জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সাথে আজ আমি আছি আখলাক মুস্তাফা। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে আরেক অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সাথে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে জয়েন করবেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, সাবেক সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। তিনি এখন এসে পৌঁছাননি, আমরা তার জন্য অপেক্ষায় থাকবো। আমরা শুরুতেই বিএনপির যিনি মোশাররফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, তার কাছে যেতে চাই। বিষয়টা কি আমাদের আলোচনার বিষয় খুব ভালো মতোই বুঝতে পারছেন, ঘুরে ফিরে কোটা বিরোধী আন্দোলনের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমরা শুরু করতে চাই। আজ একটি আন্দোলন কর্মসূচির নতুন একটি আমরা নাম দেখলাম, বাংলা ব্লকেট, এবং আমরা দেখলাম যে 3টা থেকে ছাত্ররা, শিক্ষার্থীরা তারা কিন্তু শাহবাগ মোড় থেকে শুরু করে পুরো ইউনিভার্সিটি এলাকা যেটি সেইখানে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবরোধ করে রেখেছিল। এই আধা ঘন্টার মতো সময় হয়েছে, তারা এক দফা যে কর্মসূচি, সেই কর্মসূচির ঘোষণা দিয়ে আবারও আগামীকালকে সেই কর্মসূচির ডাক দিয়ে তারা আজকের মতো শেষ করেছে। সেই জায়গায় আমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা বিরোধী আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলনের উপর ভর করেছে। বিএনপিকে আন্দোলন ইস্যুতে বলেছে পরজীবী আন্দোলন করছে বিএনপি। সেই জায়গায় আপনার কাছে প্রশ্ন, বিএনপিকে আসলে পরজীবী? সারা দেশের শিক্ষার্থীরা যে আন্দোলনের অবস্থা তৈরি করেছে এবং যেই অবস্থাটা তৈরি হয়েছে এবং আগেও হয়েছিল, এমন কোনো আন্দোলন বিএনপি এই সাম্প্রতিক সময়ের মধ্যে গড়ে তুলতে পেরেছে কিনা? 2 মিনিট সময়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভির দর্শক যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যারা রাজনীতি করে অথবা বিশেষ করে যারা সরকার পরিচালনা করে, তাদের কিন্তু একটা দৃষ্টিভঙ্গি থাকা উচিত ন্যায্যতাকে সমর্থন করা। আপনি দেখবেন এই যে কোঠা বিরোধী একটি আন্দোলন হয়েছিল মারাত্মকের আগে, এবং সেখানে সেই আন্দোলনে কিন্তু কোটা পদ্ধতি সরকার বাতিল করেছিল। তবে এখন প্রশ্ন, হঠাৎ কেন কোঠা আবার পরিবর্তন করা হলো? আমাদের কিন্তু এই জায়গাটাকে দৃষ্টিটা নিক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু আপনার ঘটনাটা বোঝা যাবে না। কারণ একটাই, এই সরকারের আজকের ম্যান্ডেট নিয়ে একটি ব্যাপক প্রশ্ন রয়েছে, কারণ নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে, জনগণের ভোটে অংশগ্রহণ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। এর পাশাপাশি একটা ব্যাপক দুর্নীতির মাধ্যমে তারা যে ক্ষমতায় আছে, কিছু কিছু লোককে যে যারা সহযোগিতা করতেছে, তার একটা নগ্ন চিত্র কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। যার থেকে দৃষ্টিটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য হঠাৎ করে কোনো ইস্যু নেই। আপনি কি কেউ কি এই মুহূর্তে এই রায়টা আদালত থেকে হওয়ার কথা, এরকম কোনো বিষয় কি ছিল? বা এই ধরনের কোনো আজকে আমরা পেয়েছিলাম যে না, এই মামলাটা এমন একটা পর্যায়ে আসছে যে কোনো সময় রায় হয়ে যেতে পারে? আমরা অনেক গুরুত্বপূর্ণ মামলা দেখেছি যে রায় হওয়ার আগে কিন্তু একটা ব্যাপক আলোচনা থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা তার লক্ষ্য করিনি। অর্থাৎ এই সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনার যে চরম একটা ব্যর্থতা, সেই থেকে জনগণের দৃষ্টিটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আজকে এই কোঠার মতো বিষয়টাকে হঠাৎ করে টেনে নিয়ে এসেছে। এটা কিন্তু অলরেডি মীমাংসিত, এবং অলরেডি আপনি দেখেন প্রায় বেশ কয়েকটা বছর পর্যন্ত কিন্তু এই কোঠা যেই হাইকোর্ট বাতিল করার পর এটা দিয়ে চলছে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্নও করেনি। হ্যাঁ, যদি আপনি মনে করেন আমি কোঠার বিরোধিতাটা, যদি আপনি মনে করেন আমাদের জাতির সমন্বয়ের জন্য, জাতির বৈষম্য দূর করার জন্য কোঠা দরকার, সেটা আলাপ আলোচনার পথ তো উন্মুক্ত আছে, খোলাই থাকে সবসময়। সেটা গভর্নমেন্ট সেটা একটা ডায়ালগের আয়োজন করতে পারতেন, যে আমাদের এখনও অনগ্রসর জাতি আছে, এখন আমাদের মুক্তিযোদ্ধারা বঞ্চিত। অথবা আওয়ামী লীগের এবিএম রিয়াজুল কবির কাউসার আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। কাউসার ভাই, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন। আপনি নিজেও আসতে লেট হয়ে যাওয়ার পেছনেও কারণ এটাই নিশ্চয়ই। সেই জায়গায় আপনার কাছে জানতে চাই, আজকে পার্টি সেক্রেটারি তিনি বলেছেন যে বিএনপি এখন পরজীবী আন্দোলন করছে, তারা নিজেরা ব্যর্থ হয়ে কোটার যে আন্দোলন এবং শিক্ষকদের যে পেনশন আন্দোলন, সেই আন্দোলনের উপর তারা ভর দিয়েছে। বিএনপির উত্তরটা আমরা শুনছিলাম।
আপনার কাছে যেটা জানতে চাই, রাজনীতি এবং আন্দোলন একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটি বিষয়। রাজনৈতিক দল যদি আন্দোলনকে এই ইস্যুটাকে নিজেদের মনে করে এবং সমর্থন দেয়, এইটা কি কোনো দলের দুর্বলতা কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। 2 মিনিট। সম্মানিত সহ আলোচক, যমুনা টিভির যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আসলে আন্দোলন হতেই পারে সরকারের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে বা কোনো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এখন তো সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দেখছি। দেখতে হবে ইস্যুটা কি। ইস্যুটা একটা দল, বড় দল, ইস্যুটা না দেখে কি সমর্থন দিচ্ছেন বুঝতে হবে। দেখুন, কোটা এটা সরকার 18 সালে একটা প্রজ্ঞাপন জারি করে বন্ধ করে দিয়েছে। সাম্প্রতিককালে মুক্তিযোদ্ধাদের সন্তানরা একটা মামলা করেছেন, হাইকোর্ট রায় দিয়েছে, সেই রায়টা এখনো চেম্বার জাজ বহাল রেখেছেন। এই তো বিষয়টা। এবং এটা কিন্তু সরকারের বিরুদ্ধে। সরকারকে বলা হচ্ছে এটা কার্যকরী করার জন্য, কারণ এটা স্থগিত হয়নি। এখানে কিন্তু সরকার কোনো পক্ষ হয়নি, যেটা রাখবে কি বা পুনর্বহাল করবে কি না বুঝতে হবে বিষয়টা। আদালত রায় দিয়েছে, সেটা বিবেচনাধীন আছেন, সেটা নিয়ে আপনারা বলছেন এটা বাতিল করার জন্য। লক্ষ্য করে দেখেছেন, আমাদের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন আন্দোলন করে কি আর কোর্টের রায় বদলানো যাবে? এখানে দুইটা বিষয়। একটা হলো সরকার কোর্টে এটা মোকাবেলা করবে যে আমরা এক সময়টা করেছিলাম, এখন কোটার প্রয়োজন নাই। কেন কোটা ব্যাপারটা কিন্তু আমাদের সংবিধানও আছে, কাদের কাদের কোটাভুক্ত করা যেতে পারে, মুক্তিযোদ্ধা, নৃগোষ্ঠী বা উপজাতীয় বিভিন্ন ধরনের যারা হয়েছে তাদেরকে রাখা যেতে পারে, ওইটা পরের আলোচনা। কিন্তু আমরা দেখলাম এখানে সরকার পক্ষ আগেই কারা রাস্তায় নামছে, কেন নামছে? কেন আপনার সময়টা শেষ, আমরা এই ইস্যুতে আরেকবার ফিরবো। তবে আমার একটা বিষয় একটু জানার আছে, 1 মিনিটের মধ্যে যদি আপনি বলেন। আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন, আমাদের একসাথে দুজনকে বলে আমি সেটা দিয়ে শুরু করতাম। সেটা হচ্ছে, ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন কোটা কি থাকা উচিত আর উচিত না? আমি 83-84 সেশনে ব্যক্তিগত ব্যাপারটাই বলি, মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। তখন গ্রেটার ঢাকা জেলার ছেলে আমি, আমার বাবা একজন সরকারি ডাক্তার। আমরা কিন্তু ডাক্তারের একটা কোটা পাই। ডাক্তারদের ছেলে মেয়েদের তখন 5% কোটা ছিল মেডিকেলে, আমি পাই নাই। আমি 200 নম্বরের মধ্যে 183 নম্বর পেয়েছিলাম, আমি মেডিকেলে চান্স পাই নাই। 121 নম্বরে পেয়ে রংপুরের ছেলের চান্স পেয়েছিল। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম। তার মানে আমি প্রায় 60 নাম্বার বেশি পেয়েও মেডিকেলে পড়তে পারি নাই। আমি গর্বিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার বাট কোটার যে ইয়েটা আমি বললাম আর কি, সো ওইটা হচ্ছে বিকজ অফ কোটা না, সেটা না, একটা গ্রুপকে আনার জন্য। কারণ আমাদের সংবিধান কিন্তু বলা আছে কাদের কাদেরকে সুবিধা দিতে হবে, আনা দরকার। আমাদের আমরা এখন মফস্বল বাংলাদেশ কিন্তু আর মফস্বল নাই। এক সময় ছিল মফস্বল শহর, মফস্বল এলাকা, সেটা কিন্তু নাই। সে যুক্তিকতা। ওকে, একই প্রশ্ন মোশাররফ হোসেনের কাছে, ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের যে কথাটি রিয়াজুল কাউসার বলেছে, আমাদের সংবিধানে তো বিশেষ জনগোষ্ঠীকে সহযোগিতা করার একটা বিধান কিন্তু আমাদের সংবিধানে আছে, এটা অস্বীকার করি না। কিন্তু আমার বক্তব্য সেখানে না। এখানে যেভাবে রিয়াজুল কাউসার একটা রাজনৈতিক রং দিতে চাচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক কোনো কর্মসূচি, হতো রাজনৈতিক কোনো বিষয় না। এটা হলো একটা মেধার প্রতিযোগিতা, আমাদের জাতিটা আগামী দিনে কীভাবে তৈরি হবে। এখন দেখেন আমাদের দেশে যে মেধা শূন্য হয়ে যাচ্ছে, এই যারা অতি মেধাবী, যারা বাংলাদেশে কর্মসংস্থান নাই, তাদেরকে সে মূল্যায়ন হচ্ছে না, অধিকাংশ কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। তা আগামী দেশটা আমাদের কিভাবে চলবে? আজকে যে আপনার এই প্রশাসনে একটি নগ্ন দলীয়করণ, যার মাধ্যমে কিন্তু আমাদের প্রশাসনটাকে এখন অনেকটা মেধাশূন্য করা হয়েছে। যার জন্য দেখেন যে একটা পুলিশের সর্বোচ্চ ব্যক্তি আইজিপি, সবচেয়ে তো বিলিয়ন ছেলে হওয়ার কথা, তার মতো লোক দুর্নীতির আকণ্ঠ নিমজ্জিত হবে, এটা কি চিন্তা করা যায়? একজন সেনাবাহিনীর চিফ, আমি আপনাকে আরেকটু স্পেসিফিক করি, আপনার পরিবারের কাউকে যদি কোটা দেওয়া হয়, সেক্ষেত্রে কি আপনি সেটা মানবেন কি মানবেন না? অথবা আপনি নিজের বেলায় কোনো কোটা কি নেবেন না? আমার কথা হলো সে ন্যায্যতা কতটুকু, আমার ন্যায্যতা কি? এখন আছে বাংলাদেশে কি আমাদের কনস্টিটিউশন স্পষ্ট বলা আছে যে অনগ্রসর জনগোষ্ঠী আছে। মুক্তিযোদ্ধা ঠিক আছে, আপনি আলোচনা করেন, আজকে স্বাধীনতা 53 বছর,
53 বছর পর এখনো যদি মুক্তিযোদ্ধা 30% কোঠা রাখেন আপনার, হ্যাঁ মুক্তিযুদ্ধ একজন করেছে, তার অবদানকে তো আমরা অবশ্যই, মুক্তিযুদ্ধ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, আমরা তাদেরকে তো সেই সম্মানে ভূষিত করি। এখন মুক্তিযোদ্ধারা চলে গেছে, তার সন্তান পেতে পারে, আপনি বলছেন এখন আর সেটার ভ্যালিডিটি নাতি নাতনি তারাও, এখন তারা কি, অনেকে তো মুক্তিযুদ্ধের চেতনাই বোঝে না, ওখানে মুক্তিযুদ্ধের তারা জানে না, সেই সুবিধা আপনি আচ্ছা, একটা বিষয় আসছে আন্দোলনের আইনি যে ব্যাপারটা, আপনি যেটা নিয়ে আসলে শুরু করেছিলেন, যে যখন বলা হচ্ছে যে বিষয়টা আসলে বিচারাধীন একটা বিষয়, যেখানে আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি নিজেও একদম সরকার একটা পক্ষ এখানে, সরকার এখানে পক্ষ এবং রাষ্ট্রপক্ষ অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসই কিন্তু এখানে তারা নিজেরা নিয়ে গিয়েছিল বিষয়টাকে অ্যাপিলেট ডিভিশনে একটা শুনানির জন্য। সেদিন মাননীয় প্রধান বিচারপতি বিষয়গুলো বলেছিলেন। একটা বিষয় যেমন বিচারাধীন বলা হচ্ছে, যারা আন্দোলন করছে তাদের দাবি হচ্ছে চারটার মধ্যে যে প্রথমটা, সেটা এই বিচারাধীন যে বিষয়টা এই মামলাটার সাথে যায়। এছাড়া আরও যে 3টা বিষয় আছে, যে প্রয়োজনীয় ক্ষেত্রে সংস্কার করা যায় কিনা, তাদেরও কিছু প্রপোজিশন আছে, অনগ্রসর জাতিগোষ্ঠী যারা, তাদের বেলায় জিনিসটাকে কিছুটা শিথিল করা, এবং সবশেষ বলেছে দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র গঠন। এই বিষয়গুলো নিয়েই কিন্তু তাদের এই আন্দোলনের জায়গাটা। পুরো ব্যাপারটাকে কি বিচারাধীন বলার সুযোগ আছে কিনা? প্রথমত 2018 সালে যখন এই আন্দোলনটা করা হয়, আজকে সরকার প্রধান মাননীয় প্রধান জনতা শেখ হাসিনা এক কথায় মেনে নিয়েছিলেন। আজকে কি এই সরকার এটার পক্ষে এখন পর্যন্ত যুক্তি দেখিয়েছে? বা আলোচনাটা হবে কোথায়? যেহেতু সরকার পক্ষ থেকে মামলাটা ফেস করা হবে, তাদের সাথে আলোচনা হতে কি পয়েন্ট হতে পারে, বা সরকারের বাইরে, কোর্টের বাইরে যদি আলোচনা হয়, সেই পরিবেশ কি আপনারা রাখছেন? আরেকটা কথা, এখানে অনেকগুলো কথা বলে ফেলেছেন, মেধা শূন্য হয়ে যাচ্ছে, মেধাবী যে তত মেধাবী সে তত বড় দুর্নীতিবাজ হতে পারে না, তার ব্রেনটা তো কাজ করে। কেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাক্তন ছাত্র, সেখানে একজন সিনিয়র ছাত্র বলেছিলেন যে দুর্নীতি তো আমরাই করি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা যারা জ্ঞানী, বড় জ্ঞানী। আপনি লক্ষ্য করে দেখেছেন, গত 3 দিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, বাংলাদেশে 4.95 লোকের অ্যাকাউন্ট আছে, মানে 95 লোকের অ্যাকাউন্ট নাই। তারা কি দুর্নীতি করে? দুর্নীতি তো এই 4.95 লোকের মধ্যেই। আর টাকা তো কেউ বালিশে রাখে না, ব্যাংকে রাখে বা বিভিন্ন জায়গায় রাখে, ওটা অন্য প্রসঙ্গ। আমি যেটা বলতে চাচ্ছি, এটাকে অন্যভাবে আনতে চাচ্ছেন, কারণ এই আন্দোলনটাকে 18 সালের আগে আপনার লক্ষ্য আছে মুক্তিযুদ্ধ কোটা কিন্তু পাওয়া যায় নাই, পর্যাপ্ত পরিমাণ প্রার্থী পাওয়া যায় নাই, সেখানে কিন্তু 70% মেধা থেকে এসছে, যদিও আসার কথা ছিল 40%, কিন্তু সেটা আসে নাই। হ্যাঁ, আমরা এটা পরের আলোচনা, যেটা যদি হাইকোর্ট বা সর্বোচ্চ আদালত সেটা বলবৎ রাখে তখন বিবেচনা করা যেতে পারে কোটা দেওয়া, কিন্তু এটার পার্সেন্টেজ কত হবে এটা কিন্তু সরকার এবং পিসি ঠিক করবে, পাবলিক সার্ভিস কমিশন ঠিক করবে কত পার্সেন্ট দেওয়া যেতে পারে, এটা সরকারের সেই সিদ্ধান্ত তো আমরা যাই না। আরো 1 মিনিট বলবেন, তাই না? কিন্তু আমরা কি দেখছি, দেখেন, আপনি তাওতে রুটি দিবেন কখন? যখন তাওয়াটা গরম হবে। আমরা দেখছি গরম হওয়ার আগেই রুটি দেওয়া হচ্ছে। কেন আমি মোশাররফ ভাই এখানে আছেন, আমরা এই আজকে একটা ডিবেট শুনতেছিলাম যে 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া যায়। আমরা কিন্তু সৌভাগ্যবান, আমরা প্রায় 10-11 বছর ক্যাম্পাসে ছিলাম, থাকতে হয়েছিল, বাধ্য হয়ে থাকতে হয়েছিল, কারণ আমরা তো বেরোতে পারতাম, ডিগ্রি পেতাম না। কেন আমাদের সব আন্দোলন যেটা বলেন, আমরা 71-এর মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু আমরা কিন্তু এই 82-র পরে, মার্শাল্লার পরে 90 সাল, পুরো সময়টাই কিন্তু আমরা আন্দোলনে ছিলাম এবং গর্ব করি ছাত্র ছিলাম, ছাত্রনেতা ছিলাম, আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। তা বুঝতে হবে যে আন্দোলন তো শুধু ঘোষণা দিলে আর প্রেস রিলিজ করলে তো আন্দোলন হবে না, সম্পৃক্ততা দেখতে হবে। এবং আমরা লক্ষ্য করে দেখছি যারা এটা কিন্তু গত আন্দোলন করেছেন, আপনি বলছেন যে আমি যদি এই জিনিসটাকে সামারাইজ করি, আপনি বলছেন যে ওই অবস্থাটা এখন আর আন্দোলনের মধ্যে রাখা হয়নি, এবং আন্দোলনের অবস্থা তৈরি হওয়ার আগেই এখানে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, এমন কিছুই তো বলছেন। আচ্ছা, এই ষড়যন্ত্রের কথা বিএনপির উপরেই কিন্তু আসে, কারণ এইটা অনেকটা আইডেন্টিফিক্যালিও বলা হয়েছে ইন দ্য মিন টাইম। সেই জায়গা থেকে আসলে এই আন্দোলনের যে সমর্থন দেওয়া, হ্যাঁ, এবং আমরা দেখলাম যে একটা সংবাদ সম্মেলনই হয়েছে
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানলাম যে আন্দোলনে বিএনপির একটি সমর্থন আছে, ছাত্রদলও তার আলাদা করে সমর্থন দিয়েছে। তো এই সমর্থন এবং এই আন্দোলন, এটাকে আন্দোলনের নিরপেক্ষতাটাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করছে না? যেমন না, এটা কোনোভাবে করছে না। 3 মিনিট বলুন। এখন আমি একটা কথা বলি, আপনাকে দেখতে হবে জিনিসটা ন্যায্য কিনা, জিনিসটা হওয়া উচিত কিনা, আপনাকে এই জিনিসটা তো আগে বিশ্লেষণ করতে হবে। এখন হলো এখানে দাবিটা কি ছাত্রদেরকে মেধাবীদেরকে মূল্যায়ন করতে হবে। কোটার কারণে 56% কোটাতে চলে যাচ্ছে, তাহলে মেধাবীরা কোথায় যাবে? যে কটাতে রিয়াজুল কায়সার নিজে বলেছে যে মেডিকেলে তার এই অবস্থান ছিল, কোটার কারণে সে কিন্তু পায়নি। তো সেই যুগটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে কথাটা বলা হচ্ছে মুক্তিযোদ্ধার কোটার লোক পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি কেন 30% কোটা এখনো রাখবেন? হ্যাঁ, আলোচনা হতে পারে, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নেই, যে আমি এটা কোন পর্যায়ে রেখে আমি এদেরকে সম্মানটা জানাবো, সেই জায়গাটা হতে পারে। আজকে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। দেশের যদি কোনো সংকট তৈরি হয়, এখানে রিয়াজুল কবির কাছার আছে, তা আমরা আওয়ামী লীগ যখন আন্দোলন সংগ্রাম যে কোনো হয়, তারা সমর্থন জানে না? আমরা তো বহু দেখেছি সমর্থন জানিয়েছে, নিজেরা অংশগ্রহণ করেছে, সেইটাকে কিভাবে সফল করা যায় সেই দিকে গিয়েছে। আজকে সারা বাংলাদেশের কি অবস্থা আপনি দেখেন। এখন আওয়ামী লীগের সংকটটা হলো কি, যদি কখন কোনো মানুষ যদি কোনো রিয়াল দাবিও যদি উত্থাপন করে, এর মধ্যে ওনারা ষড়যন্ত্র খুঁজে পায়। এই যেমন আপনি মনে করেন বেনিজির দুর্নীতি যখন প্রকাশিত হলো, তো ওনারা বলছে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, সরকারকে একটা অস্থিতিশীল অবস্থা করার জন্য। অর্থাৎ ওনারা কি দুর্নীতিকে সমর্থন করে? প্রকাশ্যে বললেই তো হয়। এই যে আজকে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বলে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কোথায় জিরো টলারেন্স? তারা কি নিজেদের উদ্যোগে একটা দুর্নীতিকে আজকে কি বের করেছে? গণমাধ্যম যখন সামনে নিয়ে এসে তখন অনেক গরিমসি। তারপরে আমরা দেখি এখানে টেকনিক্যাল অনেক বিষয় আছে। আপনি দেখেন আজকে এই বেনিজির অথবা এই যে মতিউর রহমান, বহু কিন্তু সময় ক্ষেপণ করা হচ্ছে, অর্থাৎ তারা যেন ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে যেতে পারে, তারা দেশ থেকে যেন পালিয়ে যেতে পারে, তারা যেন তাদের সম্পদটাকে, এই যেমন কাল দেখলাম একজন এনবিআর এর এক সদস্য তার 2টা ফ্ল্যাট বিক্রি করে ফেলেছে। অর্থাৎ এই যে যারা দুর্নীতিবাজ অথবা সরকারের যারা বেনিফিশিয়ারি, তাদেরকে তারা শেল্টার দেওয়ার জন্য যা কিছু দরকার তা করছে। আমাদের বক্তব্যটা হলো এখানে, হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে চান যে আমি বিষয়টার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো, তাহলে আপনি তো পদক্ষেপ গ্রহণ করতে পারেন, কিন্তু আপনি তো সেটা করেন না। এই যেমন আপনি দুর্নীতির আরেকটি ব্যাপারে উনি ভালো করে দুর্নীতি দমন কমিশনে আপনি দেখেন, আমরা পত্রপত্রিকা দেখি, এগুলো তো আমরা তো ওই এর পার্ট না। আমরা দেখি এক গ্রুপ বলতেছে বেনিজিরের বিরুদ্ধে ডাইরেক্ট মামলা করা হোক, আর গ্রুপ বলছে না আমরা সম্পদের হিসাব চাই। এখানে 2টা আপনার আছে, ষড়যন্ত্র আছে। একটা হলো যদি তাকে ডাইরেক্ট মামলা করে, পরবর্তী সময় কিন্তু বেনজির একটা শেল্টার পাবে যে আমাকে তো সম্পদের হিসাব চাইনি, আমি তো দিতে পারিনি। যেটা 111 গভর্নমেন্টের সময় একটা সংকট হয়েছিল, এটা যে অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছে, পরবর্তী কিন্তু এই মামলা হাইকোর্টে টেকে নেয়। সুতরাং আপনি এখানে সরকার নানাবিধ ষড়যন্ত্র করে তাদের লোকজনকে টিকিয়ে রাখতে চায়। এবং আপনি এখানে যদি বলেন যে প্রমাণ কি, প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী যেই জেলার এমপি, সেই এলাকায় 6 জমি কিনেছে। 30 সেকেন্ড বলুন। হিন্দু সম্প্রদায়ের জমি জোর করে লিখে নিয়েছে। শুধু অন্য বাদ দেন, আপনাদের সম্পদ, আপনারা যান গণমাধ্যমের কম নেই, আপনাদের নেতা জনাব শফিকুর রহমান প্রেস ক্লাবের সভাপতি, 2 বার এই সরকারের নির্বাচিত সংসদ সদস্য, উনি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলেছে যে আমার এই সরকার আমাকে সিটিজেন টিভি দিয়েছে। সেই টিভি 35% জোর করে লিখে নিয়ে গেছে বেনজির আহমেদ। সরকার কি কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? এভাবে চাক্ষুষ প্রমাণ থাকার পর যদি আপনার ভূমিকাটা দৃশ্যমান না হয়, তখনই তো আপনার আমরা প্রশ্ন করতে পারি, আর তখনই ওনারা ষড়যন্ত্র গন্ধ পায়। আজকে ছাত্রদের ন্যায্য দাবি, এর প্রতি বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে। আওয়ামী লীগ তো বাহবা দেওয়া উচিত যে যদি এটা যৌক্তিক হয়, আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি এটাকে এই সংকট সমাধান হয় না কেন? আজকে আপনি দেখেন, 10 সেকেন্ড আমরা বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখি হাইকোর্টে, যে যদি সরকারের পছন্দ হয় না, ওইটা চেম্বার আদালতে স্থগিত হয়েছে। এটা হয় নাই কেন? অর্থাৎ পালসটা তারা বুঝতে চাচ্ছে। ওই যে কথা বলছে আমরা এখনো পার্টি হই নাই, কেন পার্টি হবে না? কেন হবে না? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আসছি, যে এই বিষয়টা আসলে আলোচনার এখন আছে, সেখানে আবারও আপনার কাছে ফিরছি। সেটা হচ্ছে আপনি বলছিলেন বিচারাধীন বিষয় অ্যান্ড এই বিষয়গুলো। আন্দোলন তো দুটো হচ্ছে একই বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে শিক্ষকরা আছে। শিক্ষকদের এই আন্দোলনটা তো এখন বিচারাধীন নয়। যে পেনশন স্কিমের ইস্যুতে তারা যেটা করছে, ফেডারেশনের সভাপতি তিনি আজ একটি বিষয় আক্ষেপ করে বলেছেন যে এতদিন যাবৎ তারা আন্দোলন করছেন, ধর্মঘট ডেকেছেন, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কেউ একটা ফোনও করেনি। এটা দিয়ে তিনি বোঝা যাচ্ছেন যে সরকার তাদের এই বিষয়টাতে তারা এখনো পর্যন্ত কোনো আভাসই পাচ্ছেন না, অথবা কোনো সমঝোতার কোনো জায়গায় পাচ্ছেন না। এইটা আসলে কেন? ওটা যদি বিচারাধীন হয়, তাহলে এইটারা তো বিচারাধীন নয়। সেক্ষেত্রে এই বিষয়টাকে সরকার কিভাবে ডিল করছে? 2 মিনিট।
না, এর আগে আমি একটা কথা বলে নিই। মোশাররফ ভাই বলেছেন কয়েকজনের বিরুদ্ধে দেশ ত্যাগ করেছেন। আমার জানা মতো একজন দেশ ত্যাগ করেছেন। আর দুদকের মামলার কয়েকটা স্তর আছে, তদন্ত হবে, হিসাব চাবে, তারপর মামলা হবে। বেনজিরের বিরুদ্ধে কিন্তু হিসাব চাওয়া হয়েছে। যদি না চায় এটা তার বিরুদ্ধে যাবে, কারণ দুদক তাকে ডেকেছে, তার পরিবারকে ডেকেছে, সে আসে নাই। হিসাব চেয়েছে, না দিলে এটা তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে চলে যাবে। অর্থাৎ দেখুন, আমরা তো এদেশে দীর্ঘ সময় মার্শাল আইন দেখেছি, মার্শাল শাসন দেখেছি। সকালে বিচার, রাত্রে রায়, বিকালে রায়, রাত্রেবেলা ফাঁসি। আমরা কিন্তু সেই বর্বর জায়গায় চলে যেতে চাই না। আইনের অধিকার পাওয়া সবার আছে, সে যেই হোক। সেইভাবে এটা আপনি দেখেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বিচার কত দীর্ঘ সময় সাধারণ আদালতে হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর বন্ধ ছিল, আবার সাধারণভাবে কিন্তু সেটা করা হয়েছে। কোনো স্পেশাল বা দ্রুত বিচারে কিন্তু করা হয়নি। আপনি যে বিষয়টা বলেছেন, সরকারের যে 4টা স্কিম দেওয়া হয়েছে, ইতিমধ্যে কয়েকটা সংশোধনী আনা হয়েছে যে শিক্ষকদের বেলা এটা 65 বছর থেকে চালু হবে। এটা হয়তো কমন কোর্ট থেকে একটা গ্যাপ হয়ে গেছে। তারপর ওনারা যেটা বলছেন যে কারা কারা সুবিধাটা পাবেন না, সেটাও কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখুন, ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় পরিবহন সেতু এবং মন্ত্রীর সাথে বসারও কথা হয়েছিল, যে সেটা হয় নাই, হয়তো হবে। কিন্তু দেখুন, এটা 1 জুলাই থেকে কার্যকরী হয়েছে। ওই দিন থেকে আপনারা একটা ধর্মঘটে গেলেন। কারা গেলেন? যারা জাতির বিবেক, তাই না? তাদের ভাবা উচিত ছিল যে আমরা আলটিমেটাম দিতে পারি বা এই আলোচনাগুলো হতে পারে। আলোচনা ছাড়াই ওনারা চলে গেলেন এবং একদিন পরেই তো বিবৃতি দেওয়া হলো যে না, এই 3-4টা বিষয় আমরা বিবেচনায় রাখছি এবং এটা কার্যকরী হবে না। এবং এটা তো বিষয়টা তো এমন না যে কালকে থেকে কার্যকরী হচ্ছে। যাদের বয়স 60-61 হবে তাদের ব্যাপারে এখন তো সেটা নাই। 10 সেকেন্ড, তাই না? এখন তো সেটা কেটে গেছে, না 65 পর থেকে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টা দেখুন, আপনি লক্ষ্য করে দেখেছেন, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া কেউ 4টা স্কিমের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ করে নাই কেউ। এবং ওনাদের যে অভিযোগগুলো, এগুলি ইতিমধ্যে আমলে নেওয়া হয়েছে। মানে এটাও মীমাংসিত? আপনি মীমাংসিত, অলরেডি প্রেস তোর দেওয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে, তাই না? বুঝতে হবে। আবারও একটু বিএনপির কাছে ফিরি। মীমাংসিত বলছে, এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে, আমি আগের করা প্রশ্নটাই আপনাকে একটু ঘুরিয়ে করি। সেটা হচ্ছে সমর্থনের পর এই আন্দোলনে অ্যাকচুয়ালি আপনাদের ভূমিকাটা কি? না, আমরা তো এটা হলো তো একটা হলো পেশাজীবী শিক্ষকদের আন্দোলন, আরেকটা হলো যে ছাত্রদের আন্দোলন। সুতরাং এখানে বিএনপির আমরা সমর্থন, আমরা তো অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আমরা মনে করি এটা যৌক্তিক, এটা সরকার মেনে নেওয়া উচিত। এখন রিয়াজুল কবির কাছাড়া দেখেন, খুব ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু চমৎকারভাবে জনগণকে বারবার একটা গোলক দাদার মধ্যে তারা ফেলতে চায়। ঠিক আছে, যদি সরকার মনে করে যে এটা ন্যায্যতা আছে, তাহলে সরকার তো এটা ওই যে ছাত্রদের আন্দোলন স্থগিত করতে পারতেন, করে আন্দোলন যেতে পারতেন। সেটা কিন্তু করে নাই। রায় কিন্তু বহাল আছে যে কোটা বাতিল, তাহলে চেম্বার আদালতে স্থগিত করে এটা আলোচনায় যেতে পারতেন। নাম্বার 1, এটা তো অ্যাটর্নি জেনারেল অফিসের নর্মাল কাজ। দ্বিতীয়ত, ওই যে শিক্ষকদের ব্যাপারে, শিক্ষক নেতারা কিন্তু স্পষ্ট ভাষায়, আমরা এই মিডিয়াতে প্রতিনিয়ত এখন আলোচনা হচ্ছে, তারা কিন্তু স্পষ্ট ভাষা বলেছে এটা যখন প্রপোজ করা হচ্ছে তাদেরকে, তারা কিন্তু এটা সুনির্দিষ্টভাবে তারা এটা অপোজ করেছে। কোন কোন ক্ষেত্রে তাদের আপত্তি আছে সেটা তারা জানিয়েছে। অথচ রিয়াজুল কবির কাউসারা বলছে যে তারা কোনো আগে রেসপন্স করেনি, তারা করেছে কিন্তু সরকার কোনো গুরুত্ব দেয়নি। এটার একটা কারণটা কি, যেটা আপনি মনে করেন আজকে এই সরকার যে 10 সেকেন্ড এই স্কিমগুলো নিয়েছে, এখানে আপনি দেখেন জনগণের কিন্তু খুব একটা স্বতঃস্ফূর্ততা নাই। কারণ একটা শিক্ষক কমিউনিটির বিরাট একটা অংশ আছে কিন্তু এই চাকরিজীবীদের মধ্যে। আজকে তাদেরকে সরকার অন্তর্ভুক্ত করতে চাচ্ছে। আরেকটি জিনিস নিয়েও কিন্তু আমরা একটু খুব আশঙ্কা করছি যে এখানে সরকার হয়তো এই আন্দোলনটাকে তেমন একটা গুরুত্ব দিতে চাচ্ছে না। এটার অন্যতম আরেকটা কারণও হতে পারে, কারণ এখন কিন্তু সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আওয়ামী লীগের সমর্থিত লোকদের দখলে। তারা হয়তো ভাবছে যে কোনোভাবে তাদের ওই নেতৃবৃন্দের মাধ্যমে এই আন্দোলনটাকে হয়তো একটা সময় নিস্তেজ করে দেওয়া যেতে পারে। এই সংকটও কিন্তু আছে এবং অনেক বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এটা নিয়ে সংশয় প্রকাশ করছেন যে কারণ এই যারা এখন শিক্ষক সমিতি বলেন, যারা ফেডারেশনে বলেন, যারা বিশ্ববিদ্যালয়েরগুলো ভাইস চ্যান্সেলরগুলো সব কিন্তু আওয়ামী লীগ গণনার বুদ্ধিজীবী, আওয়ামী লীগের নেতারা। আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, বিরাট অনিশ্চয়তার একটা জায়গা। আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। একটা বিষয় এটাও আজকের আলোচনায়, লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন কেন, এটার কোনো যৌক্তিকতা নেই।
এমন একটি মন্তব্য আমরা আজকে শুনেছি। আপনি নিজে বলছিলেন 82-র সময় আপনি আপনার যেই আন্দোলনটা করেছেন, মার্শালের বিরুদ্ধে আন্দোলন করেছেন, 52 থেকে 90-এর যে ইতিহাসগুলো আমরা জানি, যত আন্দোলন হয়েছে সেই সব আন্দোলন কি বই পুস্তক হাতে নিয়ে অথবা ক্লাসে বসে হয়েছিল? আমি বলবো কি, আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি কিছুটা বিশ্ববিদ্যালয়ের অধিকারের স্বার্থে, নিজেদের স্বার্থে, আর একটা দেশের স্বার্থে। এখন কিন্তু তেমন কোনো ইস্যু নাই। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমাদের প্রথম সমস্যা ছিল আবাসন, আমাদের প্রথম সমস্যা ছিল বই, লাইব্রেরি, আমাদের সমস্যা ছিল ক্লাস, কোথায় আমরা ক্লাস করব। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকিয়ে দেখেন, ক্লাস সমস্যা নেই, পর্যাপ্ত পরিমাণ ক্লাস করা হয়েছে। আজকে হলের সংখ্যা বাড়ানো হয়েছে। এই যে বিষয়গুলো, কেন এটা সংখ্যার কারণেই বিশ্ববিদ্যালয় অবকাঠামো, যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আজকে গ্রামের একটা প্রাইমারি স্কুলে যান, আমরা ছোটবেলায় দেখছি দুচালা একটা টিনের ঘর, যার ঘরের বেড়া নাই, এই ছিল প্রাইমারি স্কুল। আজকে প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নের ওয়ার্ডে গেস্ট রুম, গণরুম এগুলো এখনো আছে। দেখুন, এটাও কমে গেছে, কিন্তু প্রাইমারি স্কুল কিন্তু আজকে পাকা হয়েছে, কিছু কিছু জায়গায় শেল্টার হিসেবে ইউজ হচ্ছে এই এলাকায়। এই যে অবকাঠামো আগে আপনাকে দিতে হবে, এটা কিন্তু সরকার করেছেন। পাশাপাশি আজকে লক্ষ্য করে দেখবেন, এখন তো আর দেশ স্বাধীনতার আন্দোলন নাই, এখন তো স্বৈরাচার ঠেকানোর কোনো আন্দোলন নাই। তা আন্দোলনের ইস্যুটা কি? মাঝে মাঝে বলি তো, আপনি যে কমপ্লেনটা করলেন না, দেখেন এই গেস্ট রুম দিয়ে অনেক কথা বলেন, আসলে আপনার দলটা তো বাড়ি হতে হবে। আপনি মিছিল মিটিং করবেন, আপনার অবস্থান সুদৃঢ় হতে হবে, আপনার সাথে আপনার সমর্থক থাকতে হবে। আমরা সেটা দেখছি না। যাও মাঝে মাঝে দু একটা ঘটনা ঘটান, এটা কিন্তু নিউজের জন্য। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা হলভিত্তিক রাজনীতি করেছি, তখন হলে অনেক চর্চা হতো, মিছিল হতো, মিটিং হতো, রাত্রেবেলা প্রতিনিয়ত একটা মিছিল মিটিং হতো, আমাদের দাবি দেওয়া ছিল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখনও প্রতিনিয়ত মুশারফ ভাই তো ক্যাম্পাসেই থাকেন, তাই না? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকেন, অবকাঠামো হতে মানুষ শিক্ষকদের থাকার জায়গা হয়েছে। জি, আগে এটা কিন্তু বড় সমস্যা। আচ্ছা, আপনি বলছেন যে ওইরকম আন্দোলনের কোনো ইস্যুই এখন আর নেই। একই প্রশ্ন আমি মোশাররফ ভাই আপনার কাছে বলতে চাই, আপনি কাউসার ভাইয়ের উত্তরটাও দিতে পারেন 2 মিনিট। না, রিয়াজুল কবির কাছাড়া আমি আশ্চর্য ব্যাপার, ইতিহাসকে তারা এত মানে খুব কৌশলে কিভাবে ভুলে যায় আমি এটা জানি না। এই স্বাধীনতা যুদ্ধ কি আদালতের নির্দেশ মেনে হয়েছিল? আমি তো সেটাই বলেছি, হয়েছিল না। আমি একটু কথা বলি, হয়েছিল বলছি, হয় নাই। যদি আজকে আদালতের নির্দেশ মানতাম, তাহলে তো বাংলাদেশ আর স্বাধীন হতো না। আজকে যদি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন কি আদালতের নির্দেশ মেনে হয়েছে? হয় নাই। আজকে ভাষা আন্দোলন কি আদালতের নির্দেশ মেনে হয়েছে? আইন মেনে হয়েছে? হয় নাই। সুতরাং একটা সরকার যখন ক্ষমতায় থাকে এবং সে যখন জনগণের বিরুদ্ধে যায়, তখন সে আইনের দোহাই দেয়। এই যে এখন উনি বলছে আন্দোলন নাই, আন্দোলন কিভাবে থাকবে? বিশ্ববিদ্যালয়গুলিতে এখন এক দখলদারিত্বের রাজ্যত্ব কায়েম হয়েছে। এই যে আপনি যে কথাটি বললেন, এখনও তো গেস্টরুম টর্চার, এক দলের রাজ্যত্ব। অন্য এখানে যে বিশ্ববিদ্যালয়ের মুক্তোচ্চারণ তার কেন্দ্র পাদপীঠ, সেখানে আপনি বিরুদ্ধ মতে কথা বলতে পারলে আপনাকে ক্লাস করতে পারবেন না, আপনি হলে থাকতে পারবেন না, আপনার উপর টর্চার হবে। আপনি এই যে এখন আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এই যে মেধাবীদের, আপনি যে কোঠার যেই কথাটা বললেন, মেধাবী দরকার হলো এই সরকার আজকে যদি কেউ যদি মেধা তালিকায় উত্তীর্ণ হয়, ভেরিফিকেশনের নামে যদি সরকার দলের সমর্থন না হয়, তার চাকরি হয়। তার বাবা কি করে, তার দাদা কি করে, তার ভাই কি করে, তার আত্মীয় স্বজন কি করে, তার শ্বশুর শাশুড়ি কি করে, সকল বায়োডাটা সংগ্রহ করে যদি মনে করে আওয়ামী লীগ গণনার বাইরে, সে যত বাংলাদেশে মেধা তালিকায় প্রথম হলেও তার চাকরি হবে না। অর্থাৎ বাংলাদেশটাকে একটা দলীয় মোড়কে এমনিভাবে এই সরকার সাজিয়েছে যে আপনি এখানে গণতন্ত্র বলেন, মেধা বলেন, একটা সামাজিক অবস্থান, সেই অবস্থাটুকু উনি বলছে আন্দোলন হয়নি। আপনি রিয়াজুল কবির কাউসার, আমরা তো সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন উনি বলুক, হয়তো বলবে না রাজনৈতিক কারণে অথবা দলের বিরুদ্ধে চলে যাবে। জাতীয়তাবাদী ছাত্রদল একটা মিছিল বের করতো, কাউন্টার সাথে সাথে বাংলাদেশ ছাত্রলীগ একটা মিছিল বের করতো, জাসদ ছাত্রলীগ একটা মিছিল বের করতো, ছাত্র ইউনিয়ন একটা মিছিল বের করতো। এখন কি রিয়াজুল কবির কাউসার বুকে হাত দিয়ে বলুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরিবেশ আছে? আরে ছাত্র সংগঠনগুলো মোদির কন্টিনে গিয়ে টেবিলে বসতে পারে না। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। এবং এই যে প্রশাসনকে আপনি এমন একটা নগ্ন দলীয়করণ সাজিয়েছে, তারা কতটুকু না অভিভাবক আর কতটুকু না আওয়ামী লীগের পাহারাদার, এইটাই হলো। জি, আপনার দুজনের পয়েন্টই পেয়েছি। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি কিছুক্ষণ পরেই, আমাদের সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত, ফিরে এলাম রাজনীতিতে। আজকের বিষয় জানিয়ে আলোচনা হয়েছে লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন কেন। আমরা এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই রাজনীতির এই অংশে, সেটি হচ্ছে চীন সফরের রাজনীতি। আগামীকাল
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তার প্রথম বৈঠক হবে এবং এরপর দুই দেশের সরকারের এবং প্রধানের উপস্থিতিতে 20টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে, এমনটাই আভাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বলেছেন কিছু প্রকল্পের উদ্বোধনের ঘোষণাও আসতে পারে। প্রশ্নটা প্রথমত রিয়াজুল কবির কাউসারের কাছে। এর মধ্যে সড়ক পরিবহন মন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন ভারত রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের বন্ধু। আমরা এই প্রশ্নটাতে একটু ঘুরে আসছি। পররাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য, চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই, চীন সফরে যেতে হলে ভারতের অনাপত্তি লাগছে আমাদের কেন? 3 মিনিট। ধন্যবাদ আপনাকে। এর আগে আমি 30 সেকেন্ড সময় নিতে চাই প্লিজ। কারণ আমরা দুইজনেই ছাত্রনেতা তো একই সময়কার। ক্যাম্পাসে এখন অবস্থা ভালো না, এটা অনেকেই বলেন। আচ্ছা, আমি সাবেক ঢাকা হল শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম, দুইটা ইলেকশন আমি শহীদুল্লাহ হলে করেছি। আমরা এক সময় শহীদুল্লাহ হলে রাত্রে ঘুমাইতে পারতাম না যদি দুই পক্ষের গুলির আওয়াজ না হতো। সেটা কিন্তু ছাত্রদল ছাত্রলীগ না, ছাত্রদল। এই ছিল ক্যাম্পাসের অবস্থা। আর মেধাবীর একটা কথা আসছে, দেখেন যখন একটা এখন পর্যন্ত 44-45 চলছে, এখানে কিন্তু 2 থেকে 2.5 লক্ষ ছেলে পরীক্ষা দেয়, শিক্ষার্থী পরীক্ষা দেয়। রিটেনে টিকে 20 থেকে 22,000, এবং তারপরে আমরা দেখি সর্বশেষ 21 থেকে 2200 নিয়োগ পায়। এই যে প্রক্রিয়াটা, আমার মনে হয় এই জায়গাটা বিতর্কিত করা ঠিক না। 2.5 লাখ থেকে 21-2200 টিকা হয়, তাকে 30-32টা ক্যাডারে। জি। সো আমরা চাই না এই জায়গাটাকে বিতর্কিত করুক, কারণ অল্প সংখ্যক লোক সকল বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় 36টা, সব থেকে তো টুকটা, এবং অনেকে বিএ পাস করে কিন্তু বিসিএসে টিকছে গ্রামের কলেজ থেকে, বুঝতে হবে। সো এটাকে নিয়ে এইভাবে বলাটা আমার মনে হয় তাদেরকে যারা দেশ পরিচালনা। আচ্ছা, তাহলে একইভাবে 30 সেকেন্ড আমি মোশাররফ ভাইয়ের কাছ থেকেও নেই। আমরা একটু টাইমারটা বন্ধ রাখতে বলছি, যে প্রশ্নটা করেছিলাম সেই টাইমারটা 30 সেকেন্ড আপনি একটু বলবেন। না, এখানে রিয়াজুল কাদের মেধাবীদের মূল্যায়ন হোক, এটা তো আমরা চাই, এবং এই কোঠা আন্দোলনের মূল উদ্দেশ্য কিন্তু এইটাই যে মেধাবীদের মূল্যায়ন হোক। কিন্তু আমার বক্তব্য হলো সেটা, এখানে মেধা নিয়ে তো কোনো প্রশ্ন নাই, কিন্তু সংকট হলো আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে যে কাজটা করেছে পুলিশ ভেরিফিকেশনের নামে, যে এই রাজনৈতিকরণ, যে একটা নগ্ন দলীয়করণ করছে, আমাদের আপত্তিটা হলো ওখানে। আমি অনেক উদাহরণ দিতে পারবো যে মৌখিক পরীক্ষা চূড়ান্ত মনোনয়নের জন্য উনি বিবেচিত হয়েছে, শুধু পুলিশ ভেরিফিকেশনের জন্য সে নিয়োগ পায়নি। ভিন্ন মতের অনেকে খুব ভালো ভালো পদে আছেন, আমরা হলে রাজনীতি করেছি, অনেকে আমরা চিনি। আমি একটু আপনাকে বলি কোন দল করতেন, কে কোন মতের ছিলেন, আমি একটু বলি, তারা অনেক ভালো ভালো পদে আছেন। আপনি আর আমি তো সমসাময়িক, আমাদের সময় যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা আমাদের সমসাময়িক, তারা তো এখন প্রশাসনের সবচেয়ে কি পয়েন্টে। তখন ক্ষমতায় কারা ছিল? বিএনপি। 91 থেকে 96 বিএনপি ছিল, এবং ওই আমলে যারা বিসিএস এ টিকেছে তারাই কিন্তু এখন প্রশাসন চালাচ্ছে। তো বিএনপি যদি নগ্ন দলীয়করণ করতো তাহলে এরা কিভাবে নিয়োগ পায়? যদি রাজনৈতিক পরিচয় আপনি খোঁজেন, আমি কাউকে বলে ছোট করতে চাই, আমি ওই বেসেরই বলতে চাই যারা 10 বিসিএস এ টিকেছে, 11 তে টিকেছে, যারা বিএনপির সময় আপনি 10 সেকেন্ড বলেন, ঠিক আছে, তারপর আমরা প্রশ্ন পেয়েছি। আমি বলি কি, বরং এখন এই প্রশ্নটা কেন এসেছে যে আজকে পুলিশ ভেরিফিকেশনের নামে আপনি গিয়ে কে কি, আমি এরকম জানি যে বিএনপি পরিবারের লোক টিকেছে, আপনাকে গিয়ে সার্টিফিকেট আনতে হচ্ছে। আওয়ামী লীগের ওই ওয়ার্ডের ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি লিখছে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, তারপর নিয়োগ পাচ্ছে, এর আগে সে নিয়োগ পাচ্ছে না। এটা কি বাংলাদেশের মেধাবীদের জন্য খুব ভালো হয়? তার রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা, আরে আমি পুলিশ ভেরিফিকেশনের উপর কারো বাতিল হয়, হ্যাঁ, আপনি আমার কাছে নাম চাইবেন, তো করতে চাইবেন, আসলে ব্যাপারটা তা না, আমি নাম চাইবেন, ওটা মার্কিং নাই। আচ্ছা, মানে নিয়োগ এবং এই সবগুলো বিষয়ে এখনো কিন্তু এই বাকবিতনটা রয়েই গেছে। আমরা যেটা বুঝতে পারলাম, আমরা চীন সফরের রাজনীতিতে ফিরি। যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, 3 মিনিট সময় দেওয়া হয়েছিল, চীন সফরে যেতে গেলে ভারতের অনাপত্তি কেন লাগবে? দেখুন, এটা একটা রাজনৈতিক বক্তব্য বলছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 12 দিনের ব্যবধানে কিন্তু ভারত গিয়েছেন। প্রথমটা মাননীয় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর ওতে গিয়েছেন, পরে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, যেটা 4 মাস আগে থেকে নির্ধারিত ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন। দেখুন, ভারত সফরে 10টা সমঝোতা স্বাক্ষর হয়েছে, চুক্তি না। আমরা কি দেখলাম? গোলামির চুক্তি করে এসছেন, ওই সে কমন ডায়লগ, ভারত বিদ্বেষী যা বলা যায়।
এবং চীনে যাবেন এটা কিন্তু অনেক আগে নির্ধারিত, যে উনি জুলাই মাসের প্রথম সপ্তাহে উনি চীনে যাবেন, সেটা যাচ্ছেন। কিন্তু আমরা কি শুনছি দেখুন, আমাদের সরকার থেকে স্পষ্ট একটা কথা বলা হচ্ছে যে আমাদের কোনো শত্রু নাই, ভারত আমাদের প্রতিবেশী বড় বিশাল রাষ্ট্র, অস্বীকার করার কোনো ইয়ে নাই। চীন আপনি বলেছেন আমাদের উন্নয়ন সহযোগী পার্টনার। ওনারা যখন সর্বশেষ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তখন ছিল ৬৬,০০০ কোটি টাকা বাজেট, এবার ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট। আমাদের যে এই বাজারটা বড় হয়েছে, অর্থনীতিতে আজকে আমরা ৩৩তম দেশে চলে এসেছি, বাংলাদেশ। দেখেন, অনেকে বলেন আমরা ঋণ নিচ্ছি, অবশ্যই। আমার নরসুন্দরী বাসায় আমার যদি ৩০০ তাঁত থেকে থাকে, আমি এক প্রকার ঋণ নিয়েছি। আমি যখন ৩,০০০ তাঁতে যাব তখন অবশ্যই আমি বিভিন্ন ব্যাংক খুঁজবো, কোথায় গেলে আমি ঋণটা বেশি পাবো, কোথায় গেলে আমি ইন্টারেস্টটা কম দিতে পারবো। এটা বিজনেস কৌশল। এই যে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান হলো, পদ্মা সেতু তো হওয়ার কথা ছিল না। আজকে যে এই ১,৫০০ কোটি টাকা উঠলো, এটা কি আমরা কোনো বিদেশি সংস্থাকে দিয়েছি? না, বাংলাদেশ ব্যাংকে দিয়েছি। আমাদের টাকা আমাদের ঘরে গেল। আমরা কিন্তু ৩০,০০০-৪০,০০০ কোটি টাকার প্রজেক্ট করার মতো একটা সক্ষমতা অর্জন করেছি, আগে যেটা আমরা ৫-১০ হাজার কোটি পারতাম না। তাহলে আমাদের এখানে অনেকগুলি প্রজেক্ট কাজ করছে। আপনি রেলের দিকে তাকান, আজকে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। তো চীনের সাথে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রকল্প আছে, আমরা অবশ্যই ঋণ চাই। দেখতে হবে আমাদের ঋণটা মন্দ ঋণ হয় কিনা, আমরা ১ জুলাই অর্থবছরের প্রথম সেই ঋণটা দিতে পারি কিনা। আপনি লক্ষ্য দেখছেন, বাজেটের একটা বিরাট অংশ কিন্তু আমরা ঋণ পরিশোধ করছি। কোনো দাতা সংস্থা, কোনো ব্যাংক কিন্তু আমাদের বিরুদ্ধে অভিযোগ করে নাই যে না, বাংলাদেশ ঋণ পরিশোধ করতে পারছে না, এটা কিন্তু বলে নাই। আপনারা মুদ্রাস্ফীতির কথা বলেন, তখন যে পার্সেন্টেজ দেখেন এখন কিন্তু সেই তুলনায় কম, কারণ এখনকার টাকাটা বড় বলে আপনারা বারবারে বলছেন, বেশি টাকা বলছেন, কিন্তু কত টাকা আর কত টাকা এটা কিন্তু বলছেন না। সো আপনারা আসলে আমি একটা কথা বলেছিলাম, দৃষ্টিভঙ্গির ব্যাপার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিশ্বে স্বীকৃত, এটা তো আমাদের কোনো বিবরণ না, তাই না? বিশ্বের বিভিন্ন থেকে তো এই বিবৃতিটা আসছে, এটা হচ্ছে। আপনারা কোনো অবস্থায় স্বীকার করতে চান না। আজকে এই সফর নিয়ে আপনারা যেটা বলতে চাচ্ছেন, অবশ্যই আমরা চাইবো ২০টা প্রজেক্টে আমাদের বিভিন্ন খাত থেকে আসুক, সেটা এই দেশে কাজে লাগবে। দেখতে আমরা কাজটা করতে পারি কিনা, যথাসময়ে সেটা পরিশোধ করতে পারি কিনা। জি, বিএনপির কাছে যেতে চাই। মোশাররফ হোসেন, অল্প সময়ের মধ্যে ভারতের সাথে 10টি সমঝোতা হয়েছে, যেটি কাউসার সাহেব বলছিলেন। চীনের সাথে আরও 20টি হতে যাচ্ছে বলা হচ্ছে। ভারতের সাথে বিষয়গুলো নিয়ে সবসময় আপনারা সমালোচনা করেছেন এবং করছেন। চীনের সাথে যা হতে যাচ্ছে এটারও কি বিরোধিতা করবেন কিনা? এবং আরেকটা বিষয় বলা হয় বারবারই যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, কত জায়গায় আসলে আওয়ামী লীগ এই বাংলাদেশকে বিক্রি করবে বলে আপনাদের মনে হয়? না, এখানে একটা কথা বলি। আপনি একটা চমৎকার একটা কথা বলেছেন। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমরা অন্য দেশের সাথে আমাদের একটা পারস্পরিক সম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এই প্রশ্ন কেন আসছে যে চীন সফরে ভারতের আপত্তি নেই? এটা তো হওয়ার কথা না। এটা কে বলেছে? এই সরকারের একজন মন্ত্রী বলেছে। অর্থাৎ ওনারা মনে করে, এবং ওনাদের যিনি সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছে যে ভারত পাশে ছিল বলেই আজকে আমরা ক্ষমতায়, ভারত পাশে ছিল বলেই আমরা এই ভোটারবিহীন নির্বাচন আমরা করতে পেরেছি, ভারত পাশে ছিল বলেই 2014-তে আমরা একটা বিনা প্রতিদ্বন্দ্বী 153 জনকে নির্বাচিত করতে পেরেছি। অর্থাৎ একটা দেশের ডিজায়ারের উপর যখন আপনি ক্ষমতায় থাকেন তখন দেশের স্বার্থ সংরক্ষিত হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। যার কারণে হাসান মাহমুদ সাহেব অত্যন্ত অজান্তেই বলে ফেলেছে যে চীন সফরে ভারতের আপত্তি থাকার তো কথা না। ভারত তো আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আগে থেকেই, স্বাধীনতার আমাদের, এবং এই ডেভেলপমেন্ট পার্টনার চায়নার সাথে সবচেয়ে যে সম্পর্কটা গড়ে তুলেছেন সেটা ছিল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা তো এটা নিয়ে আপত্তি, কিন্তু ঘটনা হলো আপনি দেশের স্বার্থকে কতটুকু সংরক্ষণ করেন। উনি বলেছে ভারতের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে, চুক্তি হয় না, সমঝোতা স্মারক হয়েছে। তাইলে আপনার এই যে রেল চলাচলের ব্যবস্থা এখনই কেন সেই কাজ শুরু হয়েছে? এখনই কেন এটা শুরু হয়? তারপর জনগণকে তারা কিভাবে বিভ্রান্ত করছে যে ওনাদের তথ্যমন্ত্রী একজনে উদ্ভট একটা কথা বলেছে যে এই রেল নাকি ভুটান এবং নেপালও যাবে। আমাদের কিভাবে যাবে? ভুটানে আজ পর্যন্ত কোনো রেল লাইন নাই, আপনি কিভাবে যাবে? অর্থাৎ জনগণকে আরেকটা বিভ্রান্ত, বরিশালেও নাই, আলাদা নাই। এক
নেপালে যাওয়ার তো কোনো সুযোগই নাই, কারণ নেপাল থেকে মাত্র 22 কিলোমিটার যদি আমাদেরকে ট্রানজিট দেয়, তাহলে নেপালের সাথে আমরা বাণিজ্য করতে, নেপালের সাথে আমরা ট্রানজিট নিতে পারি। ভারত সেই 22 কিলোমিটার পর্যন্ত আমাদেরকে দিচ্ছে না। এখন হলো আপনি নিঃস্বার্থভাবে দিয়ে যাবেন আর আপনাকে একটু ছাড় দেবে না, এইটাকে আপনি বন্ধুত্ব বলবেন? এক আরেকটু কথা বলে রিয়াজুল কবির কাছাড়া কিছু কিছু কথা বলে, কিন্তু ওনারা অতীতটাকে চিন্তা করেন। ওনারা বলেছে আজকে 7 লক্ষ কোটি টাকার বাজেট। হ্যাঁ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 1900 স্বাধীনতার সময় মাত্র 786 কোটি টাকার বাজেট ছিল, 786 কোটি টাকা। সেই বাজেটটা আজকে 7 লক্ষ কোটি টাকা। এটা তো উন্নয়ন তো ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। উন্নয়ন কি কারো ব্যক্তিগত? হ্যাঁ, বরং রিয়াজুল কবির কাছাড়া সবচেয়ে বড় হলো যেই ভিত্তির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই জিনিসটা ওনারা স্বীকার করে না। এই যে আওয়ামী লীগ 7 লক্ষ কোটি টাকা বাজেট করেছে, এর মধ্যে আপনি দেখেন এনবিআর এর এবার টার্গেট হলো এই 7 লক্ষ কোটি টাকার বাজেট ওনারা এখন ঘোষণা করছে, কিন্তু জুনে পর্যন্ত আপনি এটা 4 থেকে 4.5 লক্ষ টাকার বেশি বাস্তবায়ন করতে পারে না। বাস্তবায়ন বাকি টাকা তারা অব্যবহৃত থেকে যাবে। এই 4.5 লক্ষ কোটি টাকা যদি তারা বাজেট বাস্তবায়ন করে, এর মধ্যে 4 লক্ষ কোটি টাকা ব্যাট থেকে আসে। এই ব্যাটকে পরিবর্তন করেছে বিএনপি। করেছিলেন তখন আওয়ামী লীগ কিন্তু সেদিন হরতাল ডেকেছিলেন। অর্থাৎ অর্থনীতির এই ভিতটা তৈরি করে দিয়ে গেছে বিএনপি। এই যে ভ্যাট বিএনপি প্রবর্তন করেছে, গার্মেন্টস আমাদের রপ্তানি আয়ের 84% আমরা গার্মেন্টস থেকে পাই, বিএনপি করেছে। এই জনশক্তি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে শুরু করেছিলেন। অর্থাৎ এই 3টি যে পিলার, এই পিলার নির্মাণ করেছি আমরা। এই পিলারের উপর দাঁড়িয়ে এখন ওনারা বাংলাদেশে একটা দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত করেছে। এই হলো বাংলাদেশ, এবং যেখানে বাংলাদেশের স্বার্থকে চরমভাবে বিসর্জন দিই। একদম শেষ পর্যায়ে আমরা খুব সংক্ষেপে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আমরা আজকে যেটা বিষয়টা দেখলাম সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, এবং এখন এটা আরও বেশি সামনে আসছে। যদিও দুদক যে মামলাগুলো ডিল করছে, আমরা দেখছি যে দুদকের মোট 26 জন আইনজীবী, 26 জন হাইকোর্টে এবং লোয়ার কোর্টে আছে 11 জন। আপনি একজন আইনজীবী, সেই জায়গায় বলছি তাদের বেশিরভাগই খণ্ডকালীন। অ্যাকচুয়ালি এই দুদক এই মামলাগুলো কি শেষ করতে পারবে কিনা, নাকি সরকারের দিক থেকেও অন্য কোনো পদক্ষেপ থাকবে দুর্নীতির বিরুদ্ধে? 1 মিনিট। দেখুন, দেখতে হবে যে মামলাগুলো মানে ঠিকমতো চলছে কিনা। মামলার যে এই যেমন তদন্তটা কিন্তু উকিলরা করেন না, দুদকে কিন্তু কাঠামো বড় করা হয়েছে, বাড়ানো হয়েছে, একসময় সেটা ছিল না, এটা করা হয়েছে। সো তদন্তটা স্মুথলি হচ্ছে। তদন্ত হওয়ার পর নোটিশ হবে, নোটিশের পর মামলা হবে, মামলা যাবে কোর্টে, তখন কিন্তু দুদকের কিছু করা নাই, কোর্ট উইল ডিসাইড কি করবে না, কি হবে না হবে। সবগুলি প্রক্রিয়া কিন্তু হচ্ছে। আমি বাজেট নিয়ে একটা কথা 30 সেকেন্ডে বলতে চাই। আমরা যদি গত 5 বছরে দেখি যে আমাদের বাজেট কত % বাস্তবায়িত হয়েছে, 82 থেকে 92 কিন্তু বাস্তবায়ন হয়েছে। আর 7,97,000 কোটির বাজেট আমরা কিন্তু কারো কাছে উনি সাইফুর রহমানের কথা উল্লেখ করেছেন। এই সাইফুর রহমান সাহেবরা বাজেটের আগে প্যারিস কনসার্টে যেতেন, ওনাদের বরাদ্দের উপর নির্ভর করতে আমাদের বাজেট কি হবে। আমরা কিন্তু ওই বাস্তবতাই নাই। ওনারা যেটা গর্ব করেন, সাইবুর রহমানের কথা উনি বলেছে। সাইবুর রহমান বিএনপি সরকার খালেদা জিয়ার নেতৃত্বে ভ্যাট পরিবর্তন করেছে বলেই তো আপনি 4 লক্ষ কোটি টাকা ভ্যাট থেকে পাচ্ছেন। সুতরাং এই যে আজকে যে আপনি বাজেট বাস্তবায়ন করছেন, এর ভিত্তি তো তৈরি করে দিয়েছে, কিন্তু আপনার অর্জন কি? উৎসকর থেকে আসছে, আপনার অর্জনটা কি? আসছে কাস্টমস থেকে আসছে। আপনি 15 বছর ক্ষমতায় আপনি অর্জন কি? বরং আপনি আমার অর্থনৈতিক ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছেন, বাংলাদেশকে আপনি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন, প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছেন, আজকে বাংলাদেশকে মেধাশূন্য করে দিচ্ছেন, আজকে এই কোঠার নামে আজকে আপনার দলীয় লোকদেরকে নিয়োগ দিচ্ছেন। সুতরাং আপনার অর্জনটা কি 15 বছরে? বরং আপনি তো বাংলাদেশটাকে একটা ফোক ক্লাব আজকে বাংলাদেশে পরিণত করেছেন, একটা দেশের অধীনে আছে আজকে বাংলাদেশে আপনাকে নিয়ে যাচ্ছেন। আজকে আপনি মনে করেন আমার বাংলাদেশে ইন্ডিয়ার সাথে আমার স্বার্থ পুনরুদ্ধারের একটাই সুযোগ ছিল, সেটা ট্রানজিট। তাদের ট্রানজিট দরকার, আমার স্বার্থ সংরক্ষণ দরকার। অথচ তারা দেখবেন এই ভারতকে আমাদের স্বার্থ সংরক্ষণ না করে ট্রানজিট দিয়ে দিয়েছে। আগে কলকাতা থেকে আগরতলা যেতে আপনার 1700 কিলোমিটার রাস্তা ছিল, তারা একদম 30 সেকেন্ডস, একদম 30 সেকেন্ডস। কাউসার ভাই, বিদ্বেষী কথার একটা কথাই বলতে চাই। ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র। ভারতের সাথে আমাদের অনেকগুলো সমস্যা ছিল, আমরা কিন্তু ছিটমহল সহ সমুদ্র সহ অনেক সমস্যার সমাধান করতে পেরেছি। তিস্তা আন্ডার প্রসেসে আছে, 2 টেকনিক্যাল টিম আসবে। আপনারা যখন কোনো নির্বাচন আসেন, যেটা 91 নির্বাচনে একটা ফলাফল পেয়েছিলেন ভারত বিদ্বেষী ভক্তি দিয়ে, আমার মনে হয় 28-29 সালের নির্বাচনের আগে আবার আপনারা ভারত বিদ্বেষী কথাবার্তা শুরু করেছেন।
আমার মনে হয় এখন আর সেটা দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ভারত ভারতের মতো চলবে, আমরা আমাদের মতো চলবো। অবশ্যই আমরা সহযোগিতা নেব, কিন্তু সেটা বন্ধুত্বের মতো। এখানে অনেক কথা বলতে, কালার বলতে পারেন, মানুষ কিন্তু ওই পর্যায়ে নাই। আপনারা তো বলছেন আপনাদের সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আপনাদের ভারতকে যা দিয়েছেন, ভারত জীবনে ভুলতে কি দিয়েছেন একটু আমাদেরকে জানান, জাতিকে জানান। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকের আয়োজনে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতির কোনো শেষ নেই, তাই আলোচনা চলতেই থাকবে। যমুনার সঙ্গেই থাকবেন।